বাংলাদেশের ইউনূসের ইঁদুর বাহিনী হঠাৎ করে মনে করেছে যে ভারতের সীমান্তে এসে লাফালাফি করলে হয়তো বাংলাদেশের তারা যেভাবে চলছে, তারা যেভাবে ভিক্ষা করে চলছে, চাল নেই, ডাল নেই, সেখানের মানুষ খেতে পাচ্ছে না, সেগুলো থেকে নজর ঘুরে যাবে। ইউনূসপন্থী কট্টরবাদী মৌলবাদী ইসলামপন্থী মৌলবাদী যারা রয়েছে বাংলাদেশের, তাদের নতুন বুদ্ধি খুলেছে যে ভারত সীমান্তে গিয়ে একটু আমাদের ইঁদুরদের দিয়ে লাফালাফি করালে হয়তো বিশ্বের মানুষের চোখ ঘুরে যাবে বাংলাদেশের যে পরিস্থিতি, সেদিক থেকে আর্থিকভাবে ভেঙে পড়েছে একটি দেশ, প্রতিরক্ষার দিক থেকে ভেঙে পড়েছে একটি দেশ, রাজনৈতিকভাবে ভেঙে পড়েছে একটি দেশ, কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম নেই সেই দেশে। সেই দেশ যাকে দেশই বলা যায় কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে। যে দেশের উপদেষ্টা নামের কয়েকজন ব্যক্তি সেই দেশ চালাচ্ছে, সেখানের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তো থাকছে। কিন্তু ভারতের মাটিতে ভারত কোথায় ফেন্সিং লাগাবে সেই নিয়ে যদি বিজিবি বা ইউনূসের ইঁদুর বাহিনী কথা বলতে আসে, তাহলে তাদেরকে খতম করতে বেশি সময় লাগবে না। কিন্তু ভারত হচ্ছে একটি সভ্য দেশ, ভারত হচ্ছে বড় দাদার মতো, বাংলাদেশ একটি ছোট্ট দেশ, তার দিকে কে অত নজর দেয়? তাই ভারত কিভাবে নিজেদের সভ্রম দেখিয়েছে, সংযম দেখিয়েছে, সেটা স্পষ্ট হয়েছে। কিন্তু আবার ভারতের মধ্যে থেকেই বেশ কিছু রাজনৈতিক শক্তি বলছে বিএসএফ এই করেছে, বিএসএফ ওই করেছে। লজ্জাজনক বিষয়। এই গোটা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন, তারপর আলোচনা। সীমান্তে ইউনূস বাহিনীর একটার পর একটা উস্কানি, কাঁটাতার বসাতে বিজিবির বাধা, চোরাচালানকারীদের হামলা। প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে পাতা ফাঁদে পা না দিয়ে সীমান্তে অটল বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ রক্ষায় নেমে পড়েছে সাধারণ ভারতবাসীরাও। ভারত বাংলাদেশ সীমান্তে উঠেছে বন্দে মাতরম স্লোগান। কিন্তু যেই বিএসএফ কে এত ভরসা করে দেশবাসী, সেই বিএসএফ নিয়ে ভুরি ভুরি অভিযোগ রাজ্যের শাসকের। এই তো কদিন আগের কথা, বিএসএফ এর বিরুদ্ধে রাজ্যে জঙ্গি ঢোকানোর মতো গুরুতর অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে, ছিটাই দিয়ে ঢোকাচ্ছে। কম জান্নাত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে কাঠগড়ায় দাঁড় করাতে ছাড়েননি তিনিও। তাদের চক্রান্ত আবার জনসমক্ষে আসবে। মানুষ জানে বর্ডার পাহারা পশ্চিমবঙ্গের পুলিশ দেয় না, বর্ডার সিকিউরিটি ফোর্স দেয়। ভারতের সীমান্তে যখন চোখ তুলে তাকানোর স্পর্ধা দেখাচ্ছে ইউনূস, তখনও কি একই কথা বলবেন মমতা অভিষেক? কদিন আগে মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি বিএসএফ এর ওপর সব দোষ চাপিয়েছিলেন, তারাই নাকি আতঙ্কবাদী ঢোকাচ্ছে। কিন্তু গতকাল যেভাবে অত্যাচার হলো বিএসএফ এর ওপরে, তারপরে কোনো স্টেটমেন্ট এখনো অবধি দেখতে পেলাম না। বারবার বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে কাঁটাতার বসাতেই বিএসএফ কে জমি দিচ্ছে না রাজ্য। আজ সেই কাঁটাতার বসাতেই বাধার সম্মুখীন হতে হচ্ছে বিএসএফ কে। আগে কাঁটাতার বসানো গেলে এই পরিস্থিতির সামনাসামনি হতে হতো না ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ একটি জিনিস, পরবর্তী নির্বাচনটা জিততে হবে। এর ফলে পশ্চিমবঙ্গ চুলোয় যাক, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ চুলোয় যাক, বাঙালি হিন্দু বিলুপ্ত হয়ে যাক, তাতে তার কিচ্ছু এসে যায় না। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। বাংলাদেশ থেকে কলকাতা দখলের হুঙ্কার শুনে বিধানসভা থেকে পাল্টা দিয়েছিলেন মমতা। এখন ফের তার সামনে নিজেকে দেশপ্রেমী প্রমাণের সুযোগ। এখনো কি বিএসএফ এর পাশে দাঁড়াবেন না বাংলার মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। প্রশ্ন থাকছে যে যেখানে দাঁড়িয়ে বিএসএফ নিজেদের প্রাণ হাতে করে প্রতি মুহূর্তে দেশের সুরক্ষা দেয়, দেশের মানুষের জন্য সুরক্ষা দেয়, তাদের নিয়ে প্রশ্ন করার মতো সাহস উদ্ধত্ত কি করে থাকতে পারে? প্রশ্ন থাকছে দেশের মানুষ হয়ে দেশ বিরোধী কাজ যারা করে, তারা কি আদৌ রাজনীতিতে থাকার মতো জায়গায় রয়েছে, তাদের অধিকার রয়েছে? একদিকে এই প্রশ্ন থাকছে, অন্যদিকে প্রশ্ন থাকছে বাংলাদেশের ইঁদুরগুলো এই মুহূর্তে এত লাফালাফি করছে কেন, কি উদ্দেশ্য? আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্টুডিওতে দেবাশিস চৌধুরী, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। এরপরে আমার সঙ্গে আরও অতিথিরা থাকবেন। আমি প্রথমেই দেবাশিস চৌধুরীর কাছে যাব। দেবাশিস বাবু, প্রথম প্রশ্ন আপনাকে, বাংলাদেশের বিজিবি এই ছোট্ট ইঁদুর বাহিনী, এরা এসে হঠাৎ করে আমাদের বিএসএফকে বলবে যে তোমরা কাঁটাতারে বর্ডার দিতে, ফেন্সিং দিতে পারবে না বর্ডারে, এত বড় সাহস উদ্ধত্ত হয় কি করে? এরপরে কি পদক্ষেপ সেটা দ্বিতীয় কথা, এই উদ্ধত্ত হচ্ছে কি করে?
দেখুন, এটা তো একটা আমি তো বুঝতে পারছি, সেটা হচ্ছে যে ইউনুস এই যে জিনিসটা, এটা সরকার না বেসরকার, এটার কোনো বৈধতা আমার কাছে নেই। প্রতিষ্ঠা মণ্ডলী ইউনুস, এর কোনো বৈধতা আমার কাছে নেই। তো একটা অবৈধ একটা জিনিস যেটা আছে, এক তো এটা প্রমাণ হচ্ছে যে এই অবৈধ যেই জিনিসটা রয়েছে ইউনুস, সে পুরোপুরি ডেসপারেট হয়েছে। আপনার প্রতিবেদন ঠিকই বলছিল যে যেই দেশে এখন চাল ডাল তেল নুন নেই, যেই দেশ এমন একটা তার কনস্টিটিউশনাল ক্রাইসিস, কবে ইলেকশন করাবে ইউনুস সেটা বলতে পারছে না। ইউনুসের প্রথম কাজ, একমাত্র কাজ যদি আমি ধরেও নিই এর বৈধতা, যে ম্যান্ডেট ইউনুসের কাছে ছিল সেটা হচ্ছে ইলেকশন করানো। কেননা এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন এবং যেই আন্দোলনটা ছাত্র আন্দোলন প্রভৃতি যেটা হয়েছিল, তার একটা মূল স্তম্ভ ছিল, মূল কথা ছিল বাংলাদেশে যে বাংলাদেশের সরকার নির্বাচিত নয়, শেখ হাসিনা ইলেকশন রিগিং করেছে। বাংলাদেশে ইলেকশন হয়নি অনেক বছর, 10 বছর 12 বছর 15। এটা একটা অ্যালিগেশন ছিল। এই অভিযোগের উপরে এত বড় আন্দোলন হলো। সেই জন্য একমাত্র কাজ ছিল মোহাম্মদ ইউনুসের, সেটা হচ্ছে বাংলাদেশে ইলেকশন করানো। কারণ ওটাই ওদের মূল বক্তব্য ছিল আন্দোলন। কিছুতেই করাতে চাইছে না, ওটাই সে করতে পারছেন না, উনি সেটাই করতে পারছেন না, মনে হয় করাতে চাইছেন না। এবং এদিক ওইদিক ডান দিক বাদিক ঘুরে চলেছেন। একবার কলকাতা দখল করছেন, একবার বর্ডারে অশান্তি করছেন, একবার ভারতকে হুমকি দিচ্ছেন, পাকিস্তানের সঙ্গে সেই কি খাওয়া দাওয়া বিরিয়ানি শুরু হয়ে গেছে, প্রেম শুরু হয়ে গেছে। মানে ওনার যে কাজটা ছিল সেটা না করে উনি অন্যান্য কাজ করছেন। অর্থাৎ উনি করাতে চাইছেন না। ওনার দেশের মধ্যে যে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি, এটা পরিষ্কার হচ্ছে। আমি বারবার বলছি, বাংলাদেশ পুরোপুরি একটা গৃহযুদ্ধের পরিস্থিতি। বর্ডার এটা করছে কেন? চোখ ঘোরাতে। ওরা শুধু চোখ ঘোরাতে নয়, জামাতি জিহাদিদের যেরকমভাবে যতটা ভাবে উস্কানি দেওয়া যায়। কেননা বাংলাদেশের যারা জামাতি ফোর্সেস আছে, যার একটা নিদর্শন আমরা খাগড়াগড় কালিয়াচকে পশ্চিমবঙ্গে দেখেছি। কালিয়াচকে যখন সমস্যা ঘটেছিল তখন আমরা জানি জামাতি জিহাদিরা বিরাটভাবে আক্রমণ করে, মব ভায়োলেন্স হয় এবং কালিয়াচক থানা ওরা পুড়িয়ে দেয়। ওদের ভায়োলেন্সের উদ্দেশ্য ছিল কালিয়াচকের থানা। কেন? কালিয়াচক থানার মধ্যে সমস্ত যত এই মাদক দ্রব্যের যত স্মাগলার আছে, নার্কোটিক্স যে স্মাগলিং, গাঁজা এবং চরস এবং আফিংয়ের যে স্মাগলিংটা হয়, সেই নথিগুলো কালিয়াচক থানায় ছিল। কালিয়াচক চোরাচালানকারী গাঁজা স্মাগলার এরা আসতে পারবে না, এটা হচ্ছে কথা। আমি একটা ছোট্ট জিনিস দেখাবো দেবাশিস বাবু। আমাদের দেশের এই পার থেকে কিছু মৎস্যজীবীকে ছেড়ে দেওয়া হয়েছে, বাংলাদেশি যারা ধরা পড়েছিল, বাংলাদেশও কিছু মৎস্যজীবীদের ছেড়েছে, এই এক্সচেঞ্জ হয়েছে। কিন্তু ডিফারেন্সটা কি জানেন? দর্শকদের জানাই, আপনাকেও জানাই, ভারত যে মৎস্যজীবীদের ছেড়েছে তাদেরকে সম্মানের সঙ্গে, তাদেরকে তাদের সম্ভ্রমের সঙ্গে ছাড়া হয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে যে হিন্দু মৎস্যজীবীরা এদেশে এসেছেন, তারা কি বর্ণনা করেছেন তাদের এক্সপিরিয়েন্সের কথা, শুনলে গায়ে কাঁটা দেয়। শুনুন। ছুট করে এদিক থেকে একটা কোচবাটের চার এখান থেকে গুলি মেরেছে, ওদেরকে ধরতে পারে না। তারপর এই পাশে কোচবাটটা ওদেরকে ধরে নিয়েছে, এটা একটু দূরে ছিল বলে এটা ধরতে পারেনি। এরা এসে ওদেরকে বেঁধে টেঁধে পিস বেঁধে টেঁধে রেখেছে। আর এটা এমন ধাক্কা দিয়েছে 4-5 জন পড়ে গেছে, 5 জন পড়ে গেছে। তার বলতেছে বলে সেই একটা আমার ড্রাইভার পড়ে গেছে, ড্রাইভার আছে। বলে এই শালারা, ওকে যদি আমরা খুঁজতে যাই তাহলে তো আরেকটা তোদের লেবি এসে, মানে ভারতের লেবি এসে আমাদেরকে ধরে নেবে। বলে আগে চল, আগে এদেরকে নিয়ে যাই। ওরা ওদেরকে নিয়ে চলে গেল, আর আমার স্বামীটাকে আর খুঁজে মানে আর বুঝলো না। তারাও বলেছে হাসিনাকে না ছাড়লে ওদেরকে এখান থেকে ছাড়া যাবে না, বলছে আর মারছে, বলছে আর অনেক নির্যাতন করেছে। এই বলে আমরা আর কি করব, আমাদের দেশ থেকেও কোনো বাইরের লোককে এলাও নেই। আমাদের ম্যানেজার গেছে, তাকেও একটু দেখা করতে দিল না। তারপর আমাদের ম্যানেজার তখন লাস্টে দেশে চলে আসে। এখন আমি বর্ষার থেকে উঠি দাঁড়াতে আমার খুব কষ্ট হয়। এত মার মেরেছে আমার। হ্যাঁ, পিছনে এরব বেঁধে তারপর আমাদেরকে লাঠি দিয়ে প্রচুর মারা মেরেছে। আর তাদের কাছে অনেক অনুরোধ করেছি, আমাদের দেশ ছেড়ে যখন চলে যাই তখন আর আমার মন প্রাণ দিয়ে আমরা থাকতে পারছি না। বাংলাদেশ সরকারকে দায়ী করা যায়, কিন্তু আমরা অপরাধ করেছি, ঠিক আছে, আমাদের ধরে নিয়ে আমাদের হয়তো 2-3 মাস হয়তো জেল করবো, কিন্তু আমাদের তো মেরে ফেলা, তো আমাদের যেরকম ধরো একটা চোর ধরলাম, ডাকাত ধরলাম, আমরা তার ছায়া দিতে পারি, তাকে মেরে ফেলার অধিকার আমাদের নেই। কিন্তু ওইটাই যে আজকে মেরে ফেলবো, এর জন্য আমরা বলবো বাংলাদেশ সরকার দায়ী। এটা তো ওনার ইচ্ছা করেই লোকটা মারলো। কেন? যদি সিলিন্ডার করেছে, বেঁধেছে,
কোমরে দড়ি বেঁধে ধরে রেখেছে, আর যখন ধাক্কা মেরে যখন ফেলে দিয়েছে, যখন বলেছে যে লোকটাকে তোলো, লোকটাকে যখন তুললো না, তো এটা কাদের দায়ী বলবো? আমার বলবো বাংলাদেশ সরকারের দায়ী বলবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুকান্ত ঘোষ অধ্যাপক। সুকান্ত বাবু, বাংলাদেশের অনেক সময় এটা হয়ে থাকে, ওয়াটার যে সীমানা রয়েছে, জলের ওপর যে সীমানা রয়েছে, সেই সীমানা অনেক সময় ওয়াটার এরিয়া ক্রস করে মৎস্যজীবীরা ভুল করে চলে যান, তারা ধরা পড়েন, এক্সচেঞ্জ হয়েছে, আমরাও তাদের মৎস্যজীবীদের ছেড়েছি, তারাও ছেড়েছেন। কিন্তু যেভাবে অকথ্যভাবে আমাদের মৎস্যজীবীদের ওপর অত্যাচার চলেছে, তারা হিন্দু বলে তারা বলছেন যে তাদেরকে অত্যাচার করা হয়েছে, তাদেরকে ডিসক্রিমিনেট করা হয়েছে। একটা বর্বর, নির্লজ্জ, অসভ্য দেশ বাংলাদেশই পারে তা করতে, তা নয় কি? একদমই কিশোর ভাই, দেখো প্রথম তো জলসীমার যে নটিক্যাল মাইল সেটা বাদ দিলে যে নিয়ম রয়েছে তা সকলেই জানি আমরা। এবার আমাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং সেই সম্পর্কের হাত ধরেই কিন্তু শেখ মুজিবুর রহমানকে ইন্দিরা গান্ধী হেল্প করেছিল, এবং আজকে তারা সেই ইতিহাসকে ভুলে গিয়ে যেভাবে এই মৎস্যজীবী শুধু না, সীমান্ত অঞ্চলে যে ধরনের তথাকথিত পেট্রোলিং যুদ্ধের হাস্যকর যুদ্ধের চেষ্টা যেটা করছে, তাতে কিন্তু বাংলাদেশ আর যাই হোক না কেন পাকিস্তান থেকে সহায়তা পাওয়ার যে চেষ্টা ওরা ভাবছে, সেটা কিন্তু অনেক স্বপ্ন হতে পারে। কারণ এই যে মৎস্যজীবীদের বয়ানটা শুনতে পাচ্ছি, এর থেকে কিন্তু একটা প্রতিবেশী দেশের সুলভ আচরণ বাংলাদেশের সরকার করছে না। কারণ কিশোরা, আমি মনে করি বাংলাদেশের যে সরকার চলছে সেটা নাবালকদের হাতে একজন বয়স্ক বুড়ো মানুষকে পাপেট করে আর কিছু না, বাংলাদেশে কিরণক সরকার, এবং এটাকে তো সরকার বলা যায় না, তত্ত্বাবধায়ক সরকার। এবং যারা এর তোমার বিভিন্ন উপদেষ্টা রয়েছে, তাদের কথা শুনলেই তুমি বুঝতে পারবে এদের পরিপক্কতার কত অভাব রয়েছে। এরা বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়ে বিভিন্ন সময় চিকেন নেক তো ছেড়ে দাও, এগুলো নিয়ে তো বলছেই, দহিত বলেছেন। এবার এটা ঘটনা যেটা তুমি বললে মৎস্যজীবীদের, এই ঘটনা কিন্তু বারবার হয়। বিডিআর বিএসএফ এর যেমন ফ্ল্যাগ মিটিং হয়, সেখানে বহু ক্ষেত্রে এরকম কিন্তু সীমানা যারা পার হয়ে আসে, যদি দেখা যায় যদি নিরপরাধ অনেকেই আছে যারা সীমানার কাটাটা বোঝে না, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর মৎস্যজীবীদের ক্ষেত্রে বহু ক্ষেত্রে 2013, 14, 15, 16 বহু উদাহরণ আমরা দেখেছি যেখানে কিন্তু মৎস্যজীবীদের ছেড়ে দেওয়া হয়েছে, যারা নিরপরাধ, যারা কোনোভাবে জলসীমা পার করতে। কিন্তু যেটা করছে কিশলয়, এটা নির্লজ্জতার প্রকৃষ্ট উদাহরণ। কারণ এই প্রতিবেশী দেশ বোঝা উচিত ভারত একটা অনেক রেসপন্সিবল একটা বড় একটা প্রতিবেশী দেশ, কিন্তু যে ধরনের আচরণ এই ইউনিট সরকার করছে তা কিন্তু আর কিছুই নয়, এইটা মৌলবাদীদের জামাতদের আশকারা। এবং এই বাংলাদেশকে যেটা দেখা যাচ্ছে, ভারত বিরোধিতার নামে এই মৎস্যজীবীদের যেভাবে বয়ান শুনতে পেলাম, অত্যন্ত হৃদয় বিদারক। এবং এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে, দ্বিপাক্ষিক সম্পর্ক কোথায় পৌঁছবে? কারণ ভারত এখনো অবধি একটা রেসপন্সিবল নেবারিং কান্ট্রি হিসেবে তার দায়িত্ব পালন করেছে। বৈদেশিক ক্ষেত্রে কোনোভাবেই দাদাগিরি করেনি। ওরা যেটা বলতে চাইছে যে তারা দাদাগিরি করছে, এই উপমহাদেশে বাংলাদেশকে ভারতবর্ষের যে সহযোগিতা বাণিজ্য ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, সেই সহযোগিতাকে তারা ভুলতে চাইছে। তারা বিভিন্ন দাদাগিরি আমরা করিনি, কিন্তু সুকান্ত বাবু, আমার কথা হচ্ছে ভারত সংযম দেখাচ্ছে, কারণ ভারত একটা সভ্য দেশ, ভারত একটা এমন একটা দেশ যারা সব সময় অন্যান্য দেশকে সম্মান জানিয়েছে। কিন্তু সুকান্ত বাবু, আমার দ্বিতীয় ভাগে আমি আসি, যদি কেউ আমাদের বর্ডারে দাঁড়িয়ে ইঁদুর বাহিনী পাঠিয়ে বলে যে ফেন্সিং করতে দেব না, আমাদের এলাকা, আমাদের বর্ডার, দেশটা তৈরি হয়েছে আমাদের জন্য, তাদের এই বাড়ন্ত পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? প্রথমে আসবো দেবাশিস বাবুর কাছে, তারপর সুকান্ত বাবু। বাংলাদেশের এই অ্যাটিটিউডের বিরুদ্ধে এই মুহূর্তে কি হওয়া উচিত, কি অ্যাকশন হওয়া? দেখুন, এখানে আমাদের পররাষ্ট্রনীতি যেটা বলছে, যেটা সুকান্তদাও যেটা বললেন, বাংলাদেশকে আমরা সবসময় মিত্র রাষ্ট্র হিসেবে গণ্য করে এসেছি। কিন্তু তদানীং এই যে আমরা দেখছি, অগস্ট মাস থেকে যা দেখছি, বাংলাদেশকে এই যে একটা ব্ল্যাঙ্ক চেক আমাদের দেওয়া ছিল যে বাংলাদেশ আমাদের মিত্র রাষ্ট্র, রেজিম যেরকমই থাকুক সেখানে, এই ব্ল্যাঙ্ক চেকটা অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু ইতিমধ্যেই উল্লেখ করেছেন যে বাংলাদেশ যদি নিজেকে না শোধরায়, তাহলে বাংলাদেশের সঙ্গে যে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ আ ফ্রেন্ডলি কান্ট্রি,
মোস্ট ফেভার্ড নেশন ট্রিটি করা রয়েছে, বিভিন্ন বাণিজ্যিক চুক্তিগুলো করা রয়েছে, সেগুলো কিন্তু রিথিঙ্ক হবে। অর্থাৎ বাংলাদেশ যেই রকমভাবে পায়ে পা দিয়ে ঝগড়া করছে, যেরকম ছোট লোকবিতে নেমেছে, ভারতবর্ষের এটা একটা ধৈর্যের পরীক্ষা। এবার পররাষ্ট্রনীতির মধ্যে দুটো দিক হতে পারে, একটা হকিশ নীতি হয় মানে একটু অ্যাগ্রেসিভ, আর একটা ডোভিশ নীতি হয় মানে একটু শান্তিপ্রিয় শান্তিপূর্ণ সহ অবস্থানের একটা নীতি হতে পারে। আমরা কিন্তু এখনও হকিশ নীতিতে আমরা যাইনি। অজিত ডোভাল থেকে শুরু করে যারা কি বলে এক্সপার্ট আছেন, এখনও কিন্তু ভারতবর্ষ একটাও কোনো রকমের হকিশ নীতি মানে একটু অ্যাগ্রেসিভ কিন্তু কোথাও দেখায়নি অ্যাগ্রেসিভনেস। আমরা এখনও ধৈর্য এবং সহ্যের পরিসীমার মধ্যে রয়েছি। আমাদের ধৈর্যের পরীক্ষা যেন রাষ্ট্র হিসেবে যেন না করে বাংলাদেশ, কেন এটা বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে বাংলাদেশ যে ভেঙে গেছে মাঝখান থেকে, এটা প্রমাণিত। বাংলাদেশ পুরোপুরি ভেতর থেকে ভেঙে গেছে। তার কোনো সরকার নেই, কোনো কনস্টিটিউশন নেই, কোনো ল অ্যান্ড অর্ডার নেই, তার কোনো পুলিশ নেই, তার কোনো মিলিটারি নেই, তার কিন্তু কিচ্ছু নেই। কতগুলো জামাতি জিহাদি, কতগুলো অপরাধী তত্ত্ব, অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস দেশের মধ্যে তাণ্ডব করে চলেছে, যা ইচ্ছা তা করে চলেছে। একদম শুধুমাত্র সময়ের অপেক্ষা। এন্টায়ার ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইউএনও থেকে শুরু করে যত আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে, সবার কাছে বাংলাদেশ কিন্তু মানে একটা রোগ স্টেট, মানে নর্থ কোরিয়ার মতন বোঝা হয়ে দাঁড়াবে। নর্থ কোরিয়া ও কিন্তু দাগিয়ে যাবে, কিন্তু তখন বাংলাদেশ জানে না ওরা কোন জায়গায় হাঁটছে। ওরা যেভাবে দাগিয়ে যাবে, বাংলাদেশের কিন্তু অস্তিত্বরই সংকট হয়ে যাবে। ঠিক। সুকান্ত বাবু, আমি আপনার কাছে আসবো। সুকান্ত বাবু, গতকাল আমরা খবর ব্রেক করেছি, আজকেও দেখিয়েছি, একটি গানের প্রোগ্রাম হচ্ছিল, কনসার্ট হচ্ছিল, সেখানে মৌলবাদীরা গিয়ে, ইউনুসপন্থী ইসলামপন্থী মৌলবাদীরা গিয়ে, কট্টর যারা তাদের কথা বলছি, তারা গিয়ে গোটা জায়গাটা ভেঙে দেয়। ভেঙে সেখান থেকে গান হবে না বাংলাদেশে বলে নারায়ে তাকবীর ইত্যাদি বলে। আমার কথা হচ্ছে, এমন একটি দেশ যারা সময়ের পিছন দিকে যাচ্ছে, ভারত এবং ডেভেলপিং দেশ আগে যাচ্ছে, ডেভেলপড দেশ আগে যাচ্ছে, বাংলাদেশ হচ্ছে পিছন দিকে যাচ্ছে, তারা এসে বলছে যে বর্ডারে ফেন্সিং করতে দেব না। এই রোগ কান্ট্রি যেটা বলা হচ্ছে, এমন একটি শয়তানদের জায়গা। ইউনুসকে আমরা শুরু থেকেই শয়তানি বলে আসি, কারণ সে হচ্ছে শয়তানদের মাথায় বসে রয়েছে, যারা এই মুহূর্তে বাংলাদেশে এই কাণ্ড ঘটাচ্ছে। এদেরকে কিভাবে ডিল করা উচিত? না, এদের দেখো, যেটা একটু আগে বলে থাকি, আমাদের পিসফুল কোএক্সিস্টেন্স, কিন্তু এটা কিন্তু বাবা আমাদের যে আমাদের দেখো, আমাদের সাহিত্য সংস্কৃতি, দেশের সাহিত্য সমৃদ্ধ, কিন্তু সব তুমি যেটা বললে, এটা তো বাড়ি দাও জাতীয় সঙ্গীত, সেটাকে ওনারা চেষ্টা করছেন এবং সার্বিকভাবে সেগুলোতে দেখা যাচ্ছে ভারত ভিত্তিকা এবং হিন্দু মসজিদে, এবং এটাও মানিকগঞ্জের যে একটা সেখানে জায়গায় কিন্তু বন্ধ করে দেওয়া হবে, কারণ আর কিছুই না, তারা যেমন তুমি দেখতেই পাচ্ছ যে টুর্নামেন্টটা সেখানে রাহাত ফাতে আলী খানকে 3 কোটি 4 কোটি টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে, আতিফ আসলামকে নিয়ে আসা হয়েছে। তারা প্রমাণ, এবং সবচেয়ে হাস্যকর, তারা গাইছেন বলিউডের গান। তখন কিন্তু ওখানকার যারা সত্যিকালের বিদ্বজন, তারা বলছে যে ভারত বিরোধিতার নামে শুধু বিরোধিতা করলে আর কি যাই হোক না কেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে যদি ব্যাঘাত ঘটে, তখন এই যে এখন আলুর দাম বাংলাদেশের বাজারে 80 থেকে 90 টাকা, এটা কিন্তু 140 টাকায় গিয়ে পড়বে। তখন কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হবে। সুতরাং আমার মনে হয় কি চলায়, নীতি বর্তমানে মিস্ত্রি যখন গিয়েছিলেন, ফরেন সেক্রেটারি ফিরোজ মিস্ত্রি, তিনি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে আমরা যথেষ্ট দায়বদ্ধ, তারপরেও তার বক্তব্যে ওরা বারবার চেষ্টা করেছে মেলাইন করবার। আমি এই কারণটাই বলছি যে তারা এখন শুধুমাত্র পাকিস্তানের কথায় আসছে, কিন্তু এই ইউনুসকে আর বেশি দিন এই মৌলবাদের হাতেই কিন্তু তাকে মৃত্যুবরণ করতে হবে কি চলায়, সময়ের অপেক্ষা শুরু। ঠিক, একদম সময় কম, একদম 10 সেকেন্ডে দেবাশিস বাবু লাস্ট। একদমই ঠিক। ওরা একদম পুরো আত্মঘাতী, মানে একদম পুরো মানে আত্মহত্যার দিকে ওরা এগোচ্ছে। মানে ওরা নিজেদের ডিস্ট্রাকশন নিজেরা ডেকে নিয়ে আসছে। কেন, যতক্ষণ না ওদের সোসাইটির মধ্যে, ওদের কিন্তু নিজেদের সোসাইটির মধ্যে ভাঙন ধরে গেছে। কেননা ওদের দেশে যারা লালন ফকির, তারপরে বিভিন্ন যত যারা ফকির আর এই ধরনের যে ইসলাম আছে, সুফি ইসলাম প্লাস মুক্তমানা যারা আছেন, যারা প্রোগ্রেসিভ আছেন, আর এই জামাতের আছে, এদের মধ্যে যে চূড়ান্ত সংঘাত
সংঘাত লেগে গেছে, সমাজের মধ্যে চিড় ধরে গেছে। এটা পলিটিক্যাল ক্রাইসিস, বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিস নয়, একদম এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, বাংলাদেশের মধ্যেই চিড় ধরেছে। যদি দেশটা নিজেদের না সামলায়, সেখানের মানুষ যদি নিজেদের না সামলায়, আজকে আপনাদের ওয়েল উইশার হয়ে, আপনাদের বন্ধু হয়ে আপনাদের বলছি, দেশটা ভেঙে টুকরো হবে, মানুষগুলো মরবে, খাওয়ার মতো ভাত থাকবে না পেটে, তখন ধর্মও করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।